একটা ছোট্ট বক্সের মধ্যে রেখে দিয়েছে, উপরে একটা বাইকের স্টিকার লাগানো। সেই প্রত্যেক দিন সেই বক্সটা দেখে আর ভাবে এটা তার বাইক, এটা একদিন তার বাইক হয়ে দাঁড়াবে। আজকে আপনাদেরকে শোনাবো এক মধ্যবিত্ত পরিবারের ছেলে সন্তানের বাইক কেনার গল্প। আসলে বাইক কেনার গল্প না, বাইক কেনা স্বপ্নের গল্প। তো সেই গল্পেতে আপনাদের সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। হে বাংলা মানুষজন, কেমন আছেন আপনারা? আমি হোসান সেতু চলে এসেছি আজকে আপনাদের সামনে নতুন আরেকটা মোটর ব্লগে। তো আসলে একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে সন্তানের ইমোশন, স্বপ্ন সবকিছু অনেক বেশি থাকে। তো সেটা একমাত্র মধ্যবিত্ত পরিবারের একটা ছেলে সন্তানই ফিল করতে পারে। আচ্ছা, বারবার আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে সন্তান কেন উল্লেখ করতেছি? এখানে আমি আসলে ছেলে মেয়ে আলাদা করে দেখছি না। ছেলে মেয়ের অধিকার সমান, স্বপ্ন সমান আমি মানি। তবে হ্যাঁ, বাংলাদেশি পার্সপেক্টিভ অনুযায়ী আসলে একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে সন্তানের চাইতে ছেলে সন্তানের প্রেশারটা আমার মনে হয় একটু বেশি থাকে। হ্যাঁ, মেয়েদের অনেক প্রেশার অনেক বেশি থাকে, বাট বাংলাদেশি পার্সপেক্টিভ অনুযায়ী যে বাংলাদেশের সমাজের যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থাতে আসলে মধ্যবিত্ত পরিবারের একটা মেয়ে তার বিয়ে হয়ে গেলে তার ম্যাক্সিমাম দায়িত্বই দেখা যায় যে সেই যার যেই হাজবেন্ড আছে সে বিয়ে করে। যার কারণে আসলে মধ্যবিত্ত পরিবারের মেয়েদের তুলনায় আমার মনে হয় ছেলেদের প্রেশার একটু বেশি থাকে। যাই হোক, এটা নিয়ে কোনো মতবাদ নেই। যদি কারো খারাপ লেগে থাকে তাহলে আমি দুঃখিত। আর তারপরে যদি আপনাদের কোনো মতবাদ থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। যেটা বলছিলাম, গল্পে ফিরে আসি। মধ্যবিত্ত পরিবারের ছেলে সন্তানের ইমোশন আর স্বপ্ন একটু বেশি থাকে, কারণ তারা আসলে যখন থেকেই বুঝ হয় তখন থেকেই একটা জিনিস দেখে আসে, বুঝে আসে যে অ্যাডজাস্ট করে চলতে হবে। আজকে এটা না, আরেকদিন নিব না। এই সিজন না, পরের সিজনে করবো না। এই ঈদে না, তারপরের ঈদে করবো না। তো এই অ্যাডজাস্টমেন্টটা আসলে মধ্যবিত্ত পরিবারের ছেলে সন্তানরা ছোটবেলা থেকেই করে আসতেছে, এবং আমার গল্পের সাথে আপনারা যারা মিডল ক্লাস ফ্যামিলির ছেলে আছেন তারা আসলে রিলেট করতে পারবেন। তার মানে কি তাদের মনে স্বপ্ন জাগে না? তার মানে কি তাদের মনে আসলে বড় কোনো আশা জাগে না? অবশ্যই জাগে। তারা সেটাকে লালিত পালিত করে রাখে। কেউ কেউ অ্যাচিভ করে, কেউ কেউ আসলে পরিবার এবং পারিপার্শ্বিক প্রেশারের কারণে অ্যাচিভ করতে পারে না। তবে হ্যাঁ, মনে রাখেন, ম্যাক্সিমাম মধ্যবিত্ত সন্তানরাই কিন্তু শেষ পর্যন্ত জীবনের সফলতার মুখ দেখতে পারে। এটা আমি কেন কনফিডেন্ট নিয়ে বলছি? মধ্যবিত্ত পরিবারের সন্তানরা যখন ছোটবেলা থেকেই স্বপ্ন অ্যাচিভ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ থাকে এবং তারা সেটার উপরে ফোকাস করে কাজ করে, তাই তাদের ম্যাক্সিমাম স্বপ্নগুলো আসলে এক সময় পূরণ হয়, আলহামদুলিল্লাহ। আমি আবারও বলছি, যারা আপনারা রিলেট করতে পারবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পে ফিরে আসি। অনেক বড় ইন্ট্রোডাকশন দিয়ে দিয়েছি। তো মেইন গল্পটা হচ্ছে এখানে এরকম যে একটা ছেলে গ্রাম থেকে ঢাকায় আসে ঠিক ইন্টারের পরপরই। হ্যাঁ, এইচএসসি দেওয়ার পরে যখন ঢাকায় আসে, ঢাকায় পাবলিক ভার্সিটিতে টিকে নাই, তো প্রাইভেট ভার্সিটিতে পড়ার মতো তার কাছে টাকা নাই। তো সে যেটা করে যে আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে খরচটা একটু কম থাকে, ঢাকা শহরের জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নেয়। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে আপনারা কম বেশি সবাই জানেন যে আসলে রেগুলার ক্লাস সবাই করে না। তো তারপরেও সে চেষ্টা করে প্রথম দিকে রেগুলার ক্লাস করার জন্য, কারণ সে পড়াশোনাটা সিরিয়াসলি করতে চায়, নিজের পায়ে দাঁড়াতে চায়, ফ্যামিলিকে সাপোর্ট দিতে চায়, নিজের স্বপ্নগুলোকে পূরণ করতে চায়। আর সেই সুবাদেই সে রেগুলার ক্লাস করা শুরু করে এবং ঢাকায় আসে। স্বপ্ন দেখে যে ঢাকায় বড় হবে, ঢাকায় সে পড়াশোনা করবে এবং একদিন সে এখান থেকে আর্ন করে তার স্বপ্নগুলোকে অ্যাচিভ করবে, তার পরিবারকে সাপোর্ট দিবে। তো সেখান থেকে যখন ঢাকায় একটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে সে ভর্তি হয়, বাড়ি থেকে তো আর খরচ আনতে পারবে না। তো এই খরচ কিভাবে চালাবে? তখন সে একটা ছোট্ট জব খুঁজতে থাকে। তো জব পাওয়া তো ঢাকা শহরে খুব টাফ, তার উপরে তার কোনো রেফারেন্স নাই। কিন্তু তারপরেও এই সময়কার দিনে সবচাইতে বেশি ইজিয়েস্ট ওয়ে পার্ট টাইম জব করা হচ্ছে ডেলিভারি করা। হ্যাঁ, সে আসলে একটা রিনাউন কোম্পানিতে ডেলিভারি ম্যান হিসেবে কাজ করা শুরু করে। রিনাউন কোম্পানি এই কারণে বলছি, নামটা বলে সবাই চিনে ফেলবেন। অবশ্যই কমেন্টে জানাবেন কোন নামটার কথা বলছি। আর হ্যাঁ, এই গল্পটা কিন্তু আমার নিজের বানানো না, এটা কিন্তু জীবন থেকে নেওয়া একটি গল্প। তো যাই হোক, সে ডেলিভারি করা শুরু করে। তো ডেলিভারি করতে গিয়ে সে আসলে পড়াশোনার একটু প্রেশার পড়তেছিল, যার কারণে পড়াশোনার সাথে ডেলিভারিটা অ্যাডজাস্ট করতে পারতেছিল না। তো যার কারণে পড়াশোনার পাশাপাশি যখন সে ডেলিভারি করতে গেছে, তখন দেখা যাচ্ছে যে প্রপারলি ডেলিভারি তো টাইম দিতে পারছে না, প্রপারলি পড়াশোনাতেও টাইম দিতে পারছে না। তো দুইটা জায়গায় হ্যাম্পার হচ্ছিল এবং ডেলিভারি করে মাসে দেখা যায় 7-8 হাজার টাকার বেশি ম্যানেজ করতে পারতেছে না। সেটা দিয়ে আসলে মেসের খরচ, মিল খরচ, মানে খাওয়া দাওয়া খরচ সবকিছু দেওয়াটাই, কাভার করাটাই খুব কঠিন হয়ে যাচ্ছে। পড়াশোনা এক্সট্রা বই টই এগুলো লাগলে তো আবার। তো সে ডিসাইড করে যে এটার পাশাপাশি সে আরও কিছু করবে। তো সে শুরু করলো টিউশনি করা। তো টিউশনি করতেছে। প্রথম দিকে এক বন্ধুর ছোট ভাইকে পড়ানো শুরু করছে, তারপরে আরেক বন্ধুর ছোট বোনকে পড়ানো শুরু করছে। এমন করে সে সারাদিনে 3টা টিউশনি করায় এবং ডেলিভারি করে। এখন ঘটনা হইতেছে যে ডেলিভারি করে 7 থেকে 8 হাজার টাকা ইনকাম করে, আর টিউশনি করে এরকম আরও 5-6 হাজার টাকা ইনকাম করে। এখন সে
টুকটাক চলতে পারতেছে, যখন 2-3 মাস গেল এই সিচুয়েশনে। তো এই সিচুয়েশনে 2-3 মাস যাওয়ার পরে সে চলতে পারতেছে ঠিক আছে, কিন্তু তার এই চলাটা এতটাই হ্রাস হয়ে যাচ্ছে। একদম সকালে ঘুম থেকে উঠো, একটা টিউশনিতে যাও, তারপরে তাকে ওখান থেকে আবার ভার্সিটিতে যাও, ভার্সিটিতে যেয়ে পড়াশোনা করো, পড়াশোনা করার পরে ওখান থেকে আবার বের হয়ে ডেলিভারি মুভ করো, ডেলিভারি সবগুলো শেষ করার পরে তারপর আবার 2টা টিউশনি করাও, এর মাঝখানে আবার ফাঁকে যদি টিউশনির এক্সাম থাকে তাহলে ওদেরকে আবার বেশি সময় দিতে হয়। সব কিছু মিলে খুবই হ্রাস একটা সময় যাচ্ছিল তার। ও আচ্ছা, আমরা তো গল্পের নায়কের নামই বলি নাই। গল্পের নায়কের নাম কিশোর, যদিও নামটা কাল্পনিক, তো এটাই ধরে নেন না। কিশোর যখন এই রাশে জীবনযাপন করতেছে তখন আসলে ঢাকা শহরে মুভ করা খুব কঠিন, কারণ তার টিউশনি 2টা হইতেছে পুরান ঢাকার দিকে এবং তার ভার্সিটি হইতেছে শান্তিনগরে, এবং সে যে পার্ট টাইম জবটা করে এই জোনটা হচ্ছে আপনার বসুন্ধরায়। তো সব কিছু মিলিয়ে এই 3-4টা জোন এরিয়ায় মিলে তার জার্নিটা আসলে খুব চ্যালেঞ্জিং হয়ে যায়। স্বাভাবিকভাবেই তার যেহেতু সাইকেল আছে ডেলিভারি করার জন্য, সে সাইকেল দিয়ে মুভ করতো। তো সাইকেল দিয়ে মুভ করতে গেলে পুরো জ্যাম থেকে শুরু করে শরীরের অর্ধেক স্ট্যামিনা ওইখানেই শেষ হয়ে যেত। নর্মালি বুঝতেই পারতেছেন 6 থেকে 7 ঘন্টা ডেলিভারি করাটা ইটস এ চ্যালেঞ্জিং থিং। তার অবস্থা একদমই কাহিল হয়ে যায়, কিন্তু তারপরে সে স্ট্রাগল করে যাচ্ছিল। তার এই স্ট্রাগল করার পাশাপাশি যখনই সেমিস্টারগুলো আপ হইতেছে, নতুন বই কিনতে হইতেছে, তখন দেখা যাচ্ছে একটু প্রেশার পড়তেছে। আর এই প্রেশার পড়ার কারণে তারও খরচ বেড়ে যাচ্ছে, রেগুলার ক্লাস করতে হইতেছে। রেগুলার ক্লাস করতে যদি না করে তাহলে আবার অন্যান্য ছেলেদের কাছ থেকে বা স্টুডেন্টদের কাছ থেকে বুঝে নিতে হইতেছে। আবার রেগুলার যে এইসব সাবজেক্টের জন্য আলাদা করে টিউশন পড়বে সেই সিচুয়েশনও নাই, কারণ তার কাছে বেসিক টাকাটাই হয়ে ওঠে না পুরো মাসের। নতুন করে টিউশন নেওয়ার মতো তার নিজের জন্য, নিজের পড়াশোনার জন্য এটা খুব কঠিন হয়ে যায়। সেখান থেকে খুব চ্যালেঞ্জিং একটা টাইম পার করতেছিল কিশোর। কিন্তু কিশোর তখনকার সময় সব সময় স্বপ্ন দেখতো একটা বাইকের, যে একটা বাইক যদি হইতো এই পুরো সারাদিনে দেখা যায় 1-1.5 ঘন্টা কাজ আরো বেশি করা যেত। সেখান থেকে কিশোর আসলে স্বপ্ন দেখা শুরু করে যে তার একটা মোটরসাইকেল লাগবে। তো সেই মোটরসাইকেলের স্বপ্ন থেকেই আসলে কিশোরের টুকটুক করে টাকা জমানো শুরু করে। বুঝতেই পারতেছেন, ডেলিভারি করে 6 থেকে 7 হাজার টাকা আর টিউশনি করে 5 থেকে 6 হাজার টাকা, মানে টোটাল হচ্ছে 12 থেকে 14 হাজার টাকা কিশোর ইনকাম করে। এর মধ্যে ম্যাচে যায় আপনার 3.5 হাজার টাকা, মিলে যায় আরো এরকম 3.5 হাজার টাকা, এরপরে হাত খরচ, তারপরে টুকটাক এইগুলো ওদিকে মিলে দেখা যায় যে ওর 1500 থেকে 2000 টাকা বাঁচে। এখন চিন্তা করে দেখেন, প্রত্যেক মাসে 1500 থেকে 2000 টাকা করে কিশোর জমানো শুরু করছে। কয় দিন লাগায় বাইক কিনবে? এক মাসে যদি 1500 থেকে 2000 টাকা জমায়, তাহলে এখনকার সময় একটা স্ট্যান্ডার্ড সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে গেলে কিন্তু আপনার একদম যদি মনে করেন মোটামুটি কন্ডিশনও হয়, তাও 1,20,000 1,30,000 লাগে। হ্যাঁ, নিচেও পাওয়া যায়, কিন্তু তারপরও ভার্সিটিতে পড়তেছে, টিউশনিতে যায় এবং ডেলিভারিটা অনেক ইজি হয়ে যাবে এটা স্বপ্ন দেখতেছে। তো সব কিছু মিলে তার আসলে যেই ধরনের বাইকগুলো কেনার ইচ্ছা বা যেই কন্ডিশনের বাইক কেনার হচ্ছে, সেখান থেকে 1 লাখ থেকে 1,20,000 টাকা লাগবে। আবার কিশোর কারোর কাছ থেকে লোন করবে সেটাও সম্ভব না। কিশোর ফ্যামিলিতে জানাবে যে বাইক কিনবো টাকা দাও, সেটাও সম্ভব না, কারণ কিশোর জানে তার বাসার কি অবস্থা। উল্টা দেখা গেছে যে সে বাসা থেকে না থাকার কারণে বাসায় 2 টাকা আর্ন হচ্ছে, যেই টাকাটা হয়তো বাসায় তার পিছনে খরচ করতো, সেটা হোক তার খাওয়া, হোক তার শপিং, হোক তার কাজে লাগার জন্য। সেখান থেকে বাসায় তো বলা ইম্পসিবল, বাসায় ওই সিচুয়েশনই নেই। তো সেখান থেকে কিশোর আসলে এই 1500-2000 টাকা করে প্রত্যেক মাসে জমানো শুরু করে। মজার ব্যাপার দেখেন, কিশোর যেহেতু ম্যাচে থাকতো, প্রায় 1 বছর টানা কিশোর এভাবে টাকাটা জমায়। জমানোর পরে যখন তার 25 থেকে 28 হাজার টাকার মতো হয়েছে, মাঝখানে সে নিজে অসুস্থ হয়েছে, তার জন্য ওষুধ পানি করে টাকা খরচ হয়েছে। তার মধ্যে তার বোনের এক্সাম ছিল, তার বোনের এক্সামের জন্য একটু স্পেশাল করে কেয়ার করার জন্য রিক্সা দিয়ে যাবে আসবে, সেই কারণে বাসায় টাকা পাঠাইতেছে। এরকম করে টুকটাক এক্সট্রা খরচ হয়ে গেছে। কিশোরের কাছে এখন 18 থেকে 20 হাজার টাকা আছে। 1 বছরে সে একটা এই জিনিসটা জমাইছে। সে আসলে একটা ছোট্ট বক্সের মধ্যে রেখে দিছে, উপরে একটা বাইকের স্টিকার লাগানো। সে প্রত্যেক দিন সেই বক্সটা দেখে আর ভাবে এটা তার বাইক, এটা একদিন তার বাইক হয়ে দাঁড়াবে। এই 18 থেকে 20 হাজার টাকা 1 বছর লাগায় জমাইছে। একদিন হুট করে সকালবেলায় যখন সে ট্রাঙ্ক খুললো, ট্রাঙ্ক খুলে দেখে ভিতরে সে বক্সটা নাই। নাই মানে নাই মানে নাই। কিশোরের পুরা আকাশ ভাঙা বললো মাথায়, যে এত কষ্ট করে জমানোর পরেও বক্সটা নাই হয়ে গেল। কিশোর কি করে বুঝতে পারতেছে না। রুমমেটরা ঘরে কেউ ছিল না তখন। রুমমেটদেরকে ফোন দেওয়া শুরু করে, সবাই বলে যে কেউ দেখে নাই, কেউ জানে না। এখন কিশোর তো সকালবেলা বের হয়ে যায়, আসে রাতের বেলা, কখন কি হয়েছে জানেও না। এই ট্রাঙ্কের তালা মারা থাকে, অলওয়েজ তালা মারা থাকে। তাহলে এই ট্রাঙ্ক কিভাবে খুললো, কে নিল এই টাকা? ইভেন কিশোর মাত্র চাবি দিয়ে লক খুলে তালাটা খুলে তারপরে চেক করছে, তাহলে তালা না ভাঙা ভিতর থেকে টাকা কিভাবে গায়েব হয়ে গেল? ইভেন টাকা তো টাকা, সেই পুরো বক্সটা সহ, তার সেই স্বপ্নের বাইকের বক্সটা সহ চুরি হয়ে গেছে।
কিশোর কানতে পারতেছে না, ভিতরে বুক ফাইটে যেতেছে, সে কি করবে বুঝতে পারতেছে না। সে আবারও ট্রাঙ্ক খুললো, তন্ন তন্ন করে পুরো ট্রাঙ্কের কোনা কোনা খুঁজলো, ট্রাঙ্কের থেকে প্রত্যেকটা কাপড় চোপড় সব কিছু বের করে ফেললো, সব এলোমেলো করে ফেললো, কিন্তু না, টাকাটা নাই, টাকাটা কেউ নিয়ে গেছে। তখন কিশোরের মাথা খেলা শুরু করলো যে 3 থেকে 4 জন রুমমেট আছে তার রুমে, হয়তো কেউ চাবিওয়ালা এনে চাবি বানায় করছে, হয়তো সে এখন করছে বা গতকালকে করছে বা রাতে করছে, সে সেটা জানেও না। কারণ গত 2-3 দিন যাবৎ খুব বেশি রাত যাচ্ছে দেখে কিশোর আসলে সে বক্সটা খোলারও সময় পায় না, দেখারও সময় পায় না। কাকে ধরবে, কাকে অবিশ্বাস করবে, কাকে জিজ্ঞেস করবে? মন খারাপ করে সেই এলোমেলো বিছানার উপরে কিশোর বসে পড়ল, বসে বসে ভাবছিল না, স্বপ্ন হয়তো এবার আর পূরণ হবে না। 1 বছরের কষ্ট, অনেক কষ্ট করে কিশোর এই টাকাটা জমাইছিল। হ্যাঁ, টাকার অ্যামাউন্টটা অনেক কম, এই টাকা দিয়ে হয়তো বাইক কেনা যাইতো না, বাট এই টাকাটা তার বাইক কেনার জন্য, বাইক কেনার স্বপ্নের জন্য একটা শুরুয়াত ছিল। মন খারাপ নিয়ে ঘর থেকে বের হয়ে আসতো, দুপুরে এখনো খায় নাই, খাওয়ার ইচ্ছাটাও মরে গেছে। আজকে ভার্সিটিতেও যেতে পারতেছে না, টিউশনে যেতেও ইচ্ছা করতেছে না, ডেলিভারি করতেও ইচ্ছা করতেছে না। চায়ের দোকানে যেয়ে বসে একটা চা নিল, চা খেতে খেতে ভাবলো যে হতাশের সময় নাই, একদিন ডেলিভারি না করলে তার পকেটে একদিনের টাকা কম ঢুকবে, একদিন টিউশনিতে না গেলে শুধু শুধু বাচ্চার মায়েরা কথা শোনাবে, ভার্সিটিতে না গিয়ে ক্লাসগুলো মিস করলে পরবর্তীতে তারই দৌড়াদৌড়ি করতে হবে, যেটা আসলে তার পরবর্তী ডেলিভারি এবং টিউশনিতে হ্যাম্পার হবে। চাটা শেষ করে পকেট থেকে চার বিলটা দিয়ে দিল চা আমাকে। বিলটা দিয়ে দিতে হাসি দিয়ে বললো, আজকে তোমাকে কষ্ট করে 4 বিল দিচ্ছি, আরেকদিন 4 বিল দিব। তোমার চায়ের দোকানের সামনে আমার বাইক পার্ক করা থাকবে, সেই বাইকে বসে বসে চা খাবো ইনশাল্লাহ। চা আল্লাহ মামা তাকায় আছে, কি কইতেছেন মামা, কিছু তো বুঝতেছি না। কিশোর বললো, না আজকে বোঝাবো না, আরেকদিন বোঝাবো। চায়ের দোকান থেকে বের হইতে হইতে সে প্রতিজ্ঞা করলো যে না, আমি বাইক কিনবই, আবারও স্ট্রাগল করবো, আবারও জমাবো, আরো বেশি কষ্ট করবো, তারপর থেমে যাবো না, আমি বাইক কিনবই। এটাই হচ্ছে মিডল ক্লাস ফ্যামিলির একটা সন্তান, এটাই হচ্ছে মিডল ক্লাস ফ্যামিলির একটা সাহস। আবারও মাথায় নামলো, আবারও শুরু করলো সেই ফাইট, আবারও স্বপ্ন দেখা শুরু। মধ্যবিত্ত পরিবারের সন্তান কিশোরের ঠিক এইভাবেই প্রত্যেকটা মধ্যবিত্ত সন্তান স্বপ্নগুলো ভেঙে গেলেও আবারও নিজের বিল্ড আপ করে আবারও নতুন করে উঠে আসে। আপনাদের কি মনে হয়, কিশোর পারবে তার বাইক কিনতে? কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। আমি হাসান সেতু আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, কিশোরকে সাথে নিয়ে আবারও চলে আসবো যে কোনো সময়, যে কোনো জায়গায়, ক্যামেরা অন করে নতুন কোনো গল্প নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি, আগামীকালকে আবারও দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মধ্যবিত্ত পরিবারের সন্তানদের স্বপ্ন নিয়ে চ্যালেঞ্জ করা থেকে বিরত থাকুন। আল্লাহ হাফেজ।